লড়াই চলছে তাকে আমার সহমর্মিতা জানাচ্ছি এবং আমি লড়াইয়ের পাশে ব্যক্তিগতভাবে এবং আমার মতো অনেক অনেক আইনজীবী যারা আমরাও পেশার মধ্যে আছি, আমরাও কাজের জায়গায় আছি, আমরাও জানি যে কাজ করতে হয়। আমাদের অনেক কলিগ রয়েছেন রাত্রিবেলা, তাদেরকেও কাজ করতে হয়। আমরা সবাই একটা নিরাপত্তাহীন রাজ্যে বাস করছি, আমাদের কারোর কোনো নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। তাই যখন আজকে সকাল থেকে এই মামলার উদ্যোগটাও জনস্বার্থ মামলা করবার জন্য বেশ কিছু আইনজীবী দলমত নির্বিশেষে এরকম বহু আইনজীবী তারা জনস্বার্থ মামলা দায়ের করেন। একই সঙ্গে এই যিনি ভিকটিম তার পরিবারের পক্ষ থেকে তারাও সাহস নিয়ে মেরুদণ্ড সোজা রেখে তারাও এসে আদালতের সামনে স্পষ্টভাবে বলেন তাদের আইনজীবী মারফত যে ঘটনার প্রথম থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং নির্দিষ্টভাবে প্রিন্সিপালের পক্ষ থেকে তথ্য দেওয়া থেকে শুরু করে সব জায়গাতে অসহযোগিতা করা হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে। মানে প্রথমে বলা হয়েছে আপনার মেয়ে অসুস্থ, তারপর বলা হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন। মানে কথাগুলোর মধ্যে কোনো খেই ছিল না। আমি যেটা শুনেছি আদালতের সামনে যখন এই পরিবারটির পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করছিলেন, তিনি এগুলিকে নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করেন। খুব অবাক হয়ে যান মাননীয় প্রধান বিচারপতি যে এইরকম একটি অবস্থা যদি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এই ধরনের কোনো অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রে কি করা যায়। কনফিডেন্স তো নেই, কনফিডেন্স থাকার কথাও নয়, কারণ একটি হাসপাতাল যে হাসপাতালের বিরুদ্ধেই অভিযোগ সেই হাসপাতালের মাধ্যমেই পোস্টমর্টম করা। কনফিডেন্স তো নেই, পরিবারটির কনফিডেন্স নেই, তার কারণ তথ্য ভুল দিচ্ছেন, শুধু তাই নয় তাদেরকে সহযোগিতাও করছেন না। কনফিডেন্স নেই তার কারণ যাদের প্রয়োজন ছিল মানে সঠিকভাবে তদন্তটাকে এগোনোর, কে করতে পারতেন। একটা ইনস্টিটিউশনের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তাহলে ইনস্টিটিউশনের যিনি হেড অফ দি ইনস্টিটিউশন, তার দায়িত্ব হচ্ছে এফআইআর করা। কোনো আনন্যাচারাল ডেথ কেস বা আইডেন্টিফাই হয়নি এরকম কোনো কেস করা যায় না, কারণ ইউডি কেস চালু করতে গেলেও পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ডাক্তারবাবু আপনারা জানেন যে পরিচিত কোনো ব্যক্তির যদি মৃত্যুর তদন্ত করতে হয় তাহলে সেখানে এই রকম ইউডি কেস চালু করা যায় না। আপনারা ডাক্তারবাবু আপনারা জানেন খুব ভালো করে যে কোন পরিপ্রেক্ষিতে একজন ডাক্তারবাবু পোস্টমর্টম রিপোর্টের উপরে সুইসাইড লিখতে পারেন। এটা লেখা যায় না। কেন যায় না সেটা হয়তো মেডিকেল সায়েন্সটা কমপ্লিকেটেড হতে পারে, ওটা আমি বুঝবো না, কিন্তু যায় না তার কারণটা আমরাও বুঝি। পোস্টমর্টমের মধ্যে দৃশ্যমানতা দিয়ে কতটা দেখা যেতে পারে, কতটা অ্যাপ্লাই করা যেতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে ইন অর্ডার টু ইনস্টিল দি কনফিডেন্স অফ দি পিপল এবং ভিকটিমের পরিবারের, আজকের তদন্তভার সিবিআই এর কাছে দেওয়া হয়েছে কোর্ট মনিটরড সিবিআই ইনভেস্টিগেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আমরা যদি চুপ করে যাই তাহলে কিন্তু হবে না, কারণ সিবিআই আরো একটি তদন্তকারী সংস্থা। এই তদন্তকারী সংস্থার অনেক লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলো আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে অনেকগুলো মামলার ক্ষেত্রে। তৎপরতার অভাব হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা আশা করব সিবিআই তাদের তৎপরতা দেখাবেন। একই সঙ্গে আমি দাবি করব যে প্রিন্সিপাল আসল জিনিসটাই বলতে ভুলে গিয়েছিলাম, এই যে ভদ্রলোক ডক্টর সন্দীপ ঘোষ, এর বয়ান এর বয়ানটা রেকর্ড করার জন্য কবে ডাকা হয়েছে জানেন? তদন্ত করছিল তো পুলিশ,
মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিনের মধ্যে না হলে সিবিআই এর কাছে তুলে দেবো। কতদিন আগের ঘটনা ঘটেছে? আজকে 5 দিন। হেড অফ দ্য ইনস্টিটিউশনকে ডাকা হয়েছিল আজকে, তদন্ত হচ্ছে, মানে এটা কোর্টের মধ্যে উঠে আসবে। তাহলে মানে তাকে কোনো ইন্টারোগেটই করা হয়নি। তাহলে কেন বদলি বা কেন পদত্যাগের নাটক? আজকে সম্ভবত এটাও বলা হয়েছে, মানে বলেছিলেন তো কোর্টে যে হি শুড নট ফাংশন। আপনারা দেখতে পাবেন গোটাটাই এখন আমাদের লাইভ স্ট্রিমিং হয়। আমরা যারা শুনেছি সেটা শুনেছি নিজেরা, যে মহামান্য প্রধান বিচারপতি মন্তব্য করছেন যে হি শুড নট অ্যাক্ট, ওই যেখানে গেছেন। এবং কোনোভাবেই এখন তো আমি দাবি করব, মানে আমি একজন আইনজীবী হিসেবে এবং একজন নাগরিক হিসেবে, আপনাদের সহনাগরিক হিসেবে আমার মনে হচ্ছে যে এই ঘটনাতে এই ডক্টর সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশের ফেনিত গোয়েল, এদের দুজনকেই কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে। যে বিষয়টা গুরুত্বপূর্ণ আর একটা, এটা গেল কোর্টের প্রসিডিং নিয়ে বললাম। এবার আমার দু একটি অবজারভেশন আমার আছে, যেটা একেবারে আপনাদেরকে অনুধাবন করতে বলবো, একটু ভাবতে বলবো। যে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলির নিরাপত্তা কিন্তু নেই। এটা শুধু আরজি করের ঘটনা নয়, একই রকম পরিবেশ প্রত্যেকটি মেডিকেল কলেজেই হয়ে রয়েছে। আমাদের কিন্তু এই নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। আমি একটু সকালবেলায় কথা বলেছিলাম ডাক্তারবাবুদের সাথে, যাদের সাথে দেখা হয়েছে, যে এই বিষয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে আগামী দিনে হাসপাতালগুলো কিভাবে চলবে, তার নিরাপত্তা কিভাবে চলবে। কারণ প্রত্যেককেই কাজ করতে হয়, রাত্রিবেলা কাজ করতে হবে, হাসপাতাল চলতে পারে না। আমি একজন ডাক্তারবাবুকে বলতে শুনছিলাম, রাত্রিবেলা এইভাবেই কাজ করতে হয়, পেশেন্টের বাড়ির লোকেরা আসেন, নানান সমস্যা হতে পারে, নানা সমস্যা। এই সমস্যাকে অ্যাড্রেস করবে কারা? তারা যদি শুধুই, যাদের অ্যাড্রেস করার কথা, তারা শুধু যদি ভোট করে আর শুধু যদি জনপ্রিয়তার পিছনে ছোটে, আর যেখানে একটু অপ্রিয় হব সেই জায়গায় যদি না ছোঁয়ে, তাহলে যে অবস্থা হবার, অ্যাডমিনিস্ট্রেশনলেস, হেডলেস স্টেটের মতন হেডলেস হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এই পশ্চিমবাংলায় চলছে। আমি দাবি করছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে যিনি আছেন, তিনি যথেষ্ট অযোগ্যতার পরিচয় দিয়েছেন। তার ইরেসপন্সিবল কমেন্টের জন্য ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে। এনাফ ইজ এনাফ, শি মাস্ট রিজাইন। আগামী দিন উনি থাকলে এটা চলতে পারে না। এবার ডাক্তারবাবুদেরকে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা হবে সেটা করতে হবে, কিন্তু বিচারের শেষ পর্যন্ত থাকতে হবে। আপনারা যেভাবে আছেন যদি থাকেন, তাহলে এটুকু নিশ্চিত যে আগামী দিনে হয়তো এইরকম হিনিয়াস ক্রাইমের থেকে আমরা কিন্তু আমাদের রাজ্যকে, রাজ্যের মানুষকে আমরা কিন্তু বাঁচাতে পারব। ধন্যবাদ, নমস্কার। একটা প্রশ্ন ছিল আমাদের সকলের দাবির মধ্যে, বিশেষ করে ছাত্রদের দাবির মধ্যে আপনি যে শেষ কথাটা বললেন, নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে সত্যি মাথা ব্যথার, এবং এটা যদি সমাধান না হয় বা অন্তত একটা কিছু যদি দিশা কেউ দেখাতে না পারে, তাহলে কিন্তু এটা আবার ঘটার সম্ভাবনা থাকবে, যতই এর বিচার হোক, ফাঁসি। তো এই ব্যাপারে কোর্টের এই মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট কি কোনো কিছু বলতে পারে, বা না আবার একটা আলাদা মামলা করে এটাকে করতে? দেখুন, আমার মনে হয় যে আদালতের সামনে বিষয়টাকে আনার দরকার আছে। শুধু আরজি করের ক্ষেত্র নয়, এরকম আমার কাছে আগে আমি খবর পেয়েছিলাম, এই যে হাসপাতালে যে পোস্টমর্টমের জন্য যে বডি আসে, সেই বডি কিভাবে এদিক ওদিক হয়ে যাচ্ছে, এরকমও অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায়। এরকম আরো অনেক অভিযোগ এরকম জমা পড়ে যে গোটা হাসপাতালের হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিরকম চলছে। শুধু তো নিরাপত্তার প্রশ্ন নয়, চক্র হাসপাতালগুলোকে কেন্দ্র করে এই যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের এইরকম একটা দৈন্য দশা, এটা নিয়ে তো আমার মনে হয় যে সবচাইতে ভালোভাবে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালাতে পারেন ডাক্তারবাবুরা। সেই ডাক্তারবাবুরা নিজেরাই কিন্তু আদালতের সামনে রাখতে পারেন
এই মামলাতেও রাখতে পারে, অন্যভাবে মামলা করেও। না, আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের দেখুন চিকিৎসকদের গ্রাম থেকে শহর যেখানেই বলুন, যেখানে হেলথ সেন্টার রয়েছে সেখানেও তো নিরাপত্তার ব্যাপারটা থাকে, বিশেষ করে সেখানে তো একজন বা দুজন কাজ করছে। সেই বিষয়টা সামগ্রিক যে নিরাপত্তা, সেই বিষয়টাকে আমরা এই মামলার সময় নিয়ে আসতে পারি না আলাদা একটা মামলা? এটা স্কোপ কম এই মামলায় নিয়ে আসার, সেটাই এই মামলা একটা তদন্তের দিকটা তো আদালতকে দেখতে হবে এবং তার অনেক ভিতরে প্রবেশ করতে হবে। আলাদা মামলা করার ক্ষেত্রে সেখানে সুবিধাজনক একটা জায়গায় থাকতে পারে, এটা আমার ওপিনিয়ন। তবে আমার মনে হয় যে এটা পার্টিনেন্ট ইস্যু, এখনই যদি না তোলা যায় এই ঘটনা আগামী দিনে আবার রিপিটেড হবে। এবং এটা কলকাতা আর্জিকর বলে আমরা যেভাবে তৎপরতা পেলাম, এটা কিন্তু একটা প্রত্যন্ত জায়গার কোনো হেলথ সেন্টারের ঘটনা ঘটলে বা অন্য কোনো জায়গায় দূরবর্তী কোনো জায়গার একটা মেডিকেল কলেজ হাসপাতালে এরকম ঘটনা ঘটলে আমরা কিন্তু এতটা তৎপরতা হয়তো নাও দেখতে পেতাম। সেখানে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটতে পারত। আমার মনে হয় যে অন্ততপক্ষে প্রতিবাদের যে সত্তাটা সেটা ফিরে এসেছে। এই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আগামী দিনে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করা যেতে পারে। এবং আমার মনে হয় ডাক্তারবাবুদের ক্ষেত্রে যারা নতুন করে আসছেন তারা নির্ভয়ে কাজ করবেন, এই পরিবেশটা, এই কনফিডেন্সটা দেওয়ার জায়গাটাও আমরা তৈরি করতে অনেকটা পারব। ধন্যবাদ।